ম্যাথমেটিক্যাল মডেলস ইন ইকোলজি, ঠিক আছে। এই পেপারটার সঙ্গে মোটামুটি একটুখানি বায়োলজি কানেক্টেড থাকবে। বায়োলজি বিভিন্ন টার্ম আমরা দেখতে পারবো, হ্যাঁ, এটাকে ম্যাথামেটিক্যাল বায়োলজিও বলা যায়। তো এই পেপারে তোমাদের টোটাল 7টা ইউনিট রয়েছে। তার মধ্যে ইউনিট 1টা হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ এখানে বিভিন্ন যে টার্ম ব্যবহার হবে পুরো পেপার জুড়ে, নতুন নতুন টার্ম বা বায়োলজিক্যাল টার্ম, সেই সমস্ত টার্মগুলো এখানে ডিফাইন করা রয়েছে, ঠিক আছে। তবে এটা এমন না যে এখান থেকে কোয়েশ্চেন আসে না, অবশ্যই কোয়েশ্চেন কিন্তু এখান থেকে পরীক্ষাতে আসে। তবে বড় কোয়েশ্চেন আসে না, শর্ট কোয়েশ্চেন এখান থেকে পরীক্ষাতে আসে, মানে 2 মার্কসের যে কোয়েশ্চেন গুলো হয় সেইগুলো এখান থেকে আসে, ঠিক আছে। তো এই ইউনিটটাকে আমরা কোয়েশ্চেন অ্যান্সার টাইপ হিসাবে পড়ব, মানে কিছু কোয়েশ্চেন এবং তার অ্যান্সার আমরা এই ইউনিট থেকে করে নেব, যেগুলো পরীক্ষায় আসে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং তার ফলে কি হবে, পরীক্ষার জন্য তোমাদের জিনিসগুলো রেডি হয়ে যাবে, বা কিভাবে কি পড়তে হবে এই পুরোটাই তো থিওরি, কিভাবে কি পড়তে হবে সেটা বুঝতে পেরে যাবে, এবং টার্ম গুলো সম্পর্কেও ধারণা পেয়ে যাবে, যে যে টার্ম গুলো আমাদের পরবর্তী ইউনিটে ব্যবহার। ওকে, তাহলে আমরা শুরু করছি ইউনিট 1, ইন্ট্রোডাকশন। ইউনিট 1, ইন্ট্রোডাকশন। ফার্স্ট কোয়েশ্চেন from Unit 1. What is the environment? এটা একটা বায়োলজিক্যাল টার্ম, মোটামুটি ধারণা আছে আমাদের এনভায়রনমেন্ট ব্যাপারটা কি, পরিবেশ যাকে বলা হয়, অফ এ সিস্টেম, অফ লিভিং অর্গানিজম। তার মানে বেসিক্যালি এখানে এনভায়রনমেন্টের ডেফিনেশনটা কি সেটাই জানতে চেয়েছে। তার সঙ্গে হোয়াট আর দ্য পার্টস অফ অ্যান এনভায়রনমেন্ট। তাহলে এনভায়রনমেন্ট কি সেটা লিখতে হবে, তার সাথে এর যে পার্ট গুলো রয়েছে সেই পার্ট গুলো সম্পর্কেও আমাদের একটুখানি এখানে লিখতে হবে, ঠিক আছে। অবশ্যই 2 মার্কসের জন্য। তাহলে এর অ্যান্সারটা কিরকম লিখবে, লেখো, দা প্লেস হোয়ার এ লিভিং অর্গানিজম লিভস। তার মানে যে জায়গায় আমাদের লিভিং অর্গানিজম গুলো বসবাস করে, তাই না।
উইথ ইটস সারাউন্ড, মানে সেই জায়গাটা প্লাস তার আশেপাশের যে জায়গাগুলো রয়েছে, উইথ ইটস সারাউন্ডিং, এইগুলোকে একত্রে আমরা বলছি এনভায়রনমেন্ট। ফর্ম তৈরি করে ইটস এনভায়রনমেন্ট। বুঝতে পারলে? একদম সেই ছোটবেলায় পড়তাম যেরকম ওই রকম। আচ্ছা, এবার এনভায়রনমেন্টের পার্ট গুলো লিখতে হবে, প্যারা চেঞ্জ করে লেখো। এনভায়রনমেন্ট consist of টু পার্ট, দুটো অংশ নিয়ে তৈরি হচ্ছে এনভায়রনমেন্ট। একটাকে বলা হচ্ছে বায়োটিক, অ্যান্ড বায়োটিক। তাহলে এনভায়রনমেন্টের দুটো পার্ট, একটা হচ্ছে এবায়োটিক বা অ্যাবায়োটিক, আর একটা হচ্ছে বায়োটিক। এবায়োটিকের মধ্যে কি কি রয়েছে? এই অ্যাবায়োটিকটাকে আমরা ফিজিক্যালও বলতে পারি, হ্যাঁ, অর ফিজিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড বায়োটিক। তাহলে ফিজিক্যাল বা অ্যাবায়োটিকের মধ্যে কি কি রয়েছে? যেমন সয়েল, ওয়াটার, এয়ার অ্যান্ড ডিফারেন্ট মিনারেলস। এগুলো মিলে তৈরি করে আমাদের অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট। আর বায়োটিক এনভায়রনমেন্ট সেটা কি করে তৈরি হয়? কি কি নিয়ে তৈরি হয়? ওই উদ্ভিদ প্রাণী ওগুলো হবে। হ্যাঁ, উদ্ভিদ প্রাণী। whereas the বায়োটিক, বাংলায় কি বলা হয় এগুলোকে? এটাকে বায়োটিক। তো ভৌত উপাদান বলে। ওই হ্যাঁ, ওই ওই অ্যাবায়োটিকটাকে ভৌত উপাদান বলে। ভৌত উপাদান, হ্যাঁ, আর একটা বলে বোধহয় জৈব উপাদান, এই জৈব type। উপাদান। তাহলে the biotic environment is formed of the plants and animal। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার। লক্ষ্য করো, এই ইউনিট ওয়ানে যা আছে সবই কিন্তু বেসিক বায়োলজি, এগুলো আমরা সবই জানি।
জাস্ট পরীক্ষায় যখন এই কোশ্চেন গুলো আসবে তার অ্যান্সার গুলো গুছিয়ে কিভাবে লিখবো সেটাই আমি এখানে তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই কোয়েশ্চেনটা যদি পরীক্ষায় আসে আমাদের এই রকম ভাবে ব্যাপারটাকে লিখতে হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইকোলজি? ইকোলজির বাংলা বাস্তুতন্ত্র নাকি? হ্যাঁ মনে হয় হুম বাস্তুতন্ত্রে। হুম। অ্যান্ড হোয়াট আর দা, আগেরটা কি পরিবেশ, পরিবেশ, এনভায়রনমেন্ট? হ্যাঁ, এনভায়রনমেন্ট, পরিবেশ। হোয়াট আর দা ডিফারেন্ট পার্টস অফ ইকোলজি? ঠিক আছে, তাহলে এইবার আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে ইকোলজি কাকে বলে এবং এর যে বিভিন্ন পার্ট গুলো রয়েছে সেগুলো কি বলো। লেখো অ্যান্সার। দা ব্রাঞ্চ অফ সায়েন্স, বিজ্ঞানের যে শাখা, দা ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিল উইথ দা স্টাডি অফ ইন্টার রিলেশনশিপ, মানে আন্তঃসম্পর্ক, ইন্টার রিলেশনশিপ কাদের মধ্যে? অ্যামং দা লিভিং অর্গানিজম ইন রিলেশন উইথ দা এনভায়রনমেন্ট। Is known as ইকোলজি। তাহলে ইকোলজি ব্যাপারটা বুঝতে পারলে, এটা হচ্ছে সায়েন্সের একটি শাখা, যে শাখায় আমরা লিভিং অর্গানিজম এবং তার যে এনভায়রনমেন্ট এদের মধ্যে যে রিলেশনশিপ, ইন্টার রিলেশনশিপ, সেইগুলো নিয়ে আলোচনা করি। সেই শাখাটাকেই বলা হচ্ছে ইকোলজি। এইবার এই ইকোলজির বিভিন্ন পার্ট গুলো কি কি, প্যারা চেঞ্জ করে লেখো। দা ডিফারেন্ট
পার্টস অফ ইকোলজি। ইসিও। আর ইকোলজির ডিফারেন্ট পাথ গুলো হচ্ছে এইরকম। নাম্বার 1, ইন্ডিভিজুয়াল। নাম্বার 2, পপুলেশন। নাম্বার 3, কমিউনিটি। নাম্বার 4, ইকোসিস্টেম। ঠিক আছে, তাহলে এই চারটে পার্ট নিয়ে আমাদের ইকোলজি তৈরি হচ্ছে। এবার এই পার্ট গুলো সম্পর্কে তোমাকে এক লাইনে জেনে রাখতে হবে জিনিসগুলো কি। যদিও এই কোয়েশ্চেনটার অ্যান্সার কিন্তু এখানেই শেষ, হ্যাঁ। যদি এই পার্ট গুলো লিখতে বলে তো এগুলো সম্পর্কে আর লেখার প্রয়োজন নেই। এইবার যদি বলে ডিসকাস দ্য পার্ট, পার্টগুলোকে ডিসকাস করো, বা ডেসক্রাইব করো, তখন তোমাদের এই চারটে পার্ট সম্পর্কে এক লাইনে একটুখানি করে জেনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলে এসো আমাদের নেক্সট কোয়েশ্চেনে। ডেসক্রাইব দ্য পার্টস অফ ইকোলজি। হুম, তাহলে প্রথম হচ্ছে ইন্ডিভিজুয়াল। ইট ডিলস উইথ দ্য স্টাডি অফ গ্রোথ, ডেভেলপমেন্ট, রিপ্রোডাকশন, অ্যান্ড মর্টালিটি। মর্টালিটি মানে মৃত্যুর হার নাকি? হ্যাঁ, মৃত্যু মৃত্যু। আর জন্মহার সেটাকে কি বলা হয়? ওই রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন। ইন্ডিভিজুয়াল। বৃদ্ধি বিকাশ। হুম, তাহলে কোনো একটা পার্টিকুলার জীব, যদি আমি মানুষের কথাই বলি, তার যে গ্রোথ, তার যে ডেভেলপমেন্ট, রিপ্রোডাকশন, মর্টালিটি, এইসব সম্পর্কে আলোচনা করাটাই হচ্ছে আমাদের এই পার্টের মধ্যে পড়ছে। ইন্ডিভিজুয়াল এই পার্টের মধ্যে পড়ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, পপুলেশন। নাম্বার 2, সেকেন্ড পার্ট, পপুলেশন। এই পার্টের মধ্যে কি আলোচনা করা হয়? নাম শুনেই বুঝতে পারছো, জনসংখ্যা, তাই না? হ্যাঁ হ্যাঁ।
তাহলে এই পার্টের মধ্যে যদি একটুখানি ডিটেলসে লিখতে হয় কিভাবে লিখবে, ইট ডিলস উইথ দ্য স্টাডি অফ problems of the different organism of the same single species. স্পিসিস মানে প্রজাতি, হ্যাঁ। তো সিঙ্গেল স্পিসিস মানে একটা প্রজাতির জন্য তাদের যে ডিফারেন্ট প্রবলেম, সেই প্রবলেম গুলো নিয়ে যে ডিসকাস করা, সেটাই হচ্ছে আমাদের এই পপুলেশন পার্টের মধ্যে পড়ছে। ঠিক আছে। ধরো কোনো একটা, হ্যাঁ ধরো হরিণের প্রজাতির কথা যদি তুমি ভাবো, তাহলে তাকে বাঘে খেয়ে নিচ্ছে, এটা একটা সমস্যা। তার যে বিভিন্ন রোগ টোগ হচ্ছে, তার ফলে সেগুলো কমে যাচ্ছে প্রজাতির সংখ্যা, সেই সব জিনিসগুলো নিয়ে যে আলোচনা, সেটা আমাদের এই পপুলেশনের মধ্যে পড়ে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কমিউনিটি। কমিউনিটি নাম শুনে কি বুঝতে পারছো? অনেকগুলো প্রজাতি একসঙ্গে থাকবে, তাই না? তাহলে বিভিন্ন প্রজাতির মধ্যে যে রিলেশনশিপ, সেইগুলোই এখানে আলোচনা করা হয় কমিউনিটির মধ্যে। তাহলে এটা এইভাবে লিখতে পারো, ইটস ডিলস উইথ পপুলেশনস অফ ডিফারেন্ট স্পিসিস। বিভিন্ন রকম প্রজাতি নিয়ে আলোচনাকেই বলা হচ্ছে কমিউনিটি। এবং ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট, ইকোসিস্টেম। এটা কিন্তু আলাদা করেও আসে, ইকোসিস্টেম। ইকোসিস্টেম is the fundamental unit of ecology. তাহলে ইকোলজির ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে ইকোসিস্টেম, where both biotic and abiotic
components of environment interplay। তার মানে বায়োটিক আর অ্যাবায়োটিকের মধ্যে যে রিলেশনশিপ সেইগুলোই অ্যাকচুয়ালি এখানে ডিসকাস করা হয়। ওকে, বুঝতে পারলে? তাহলে এইটুকু লিখলেই আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার হয়ে যাচ্ছে। স্যার ইন্টারপ্লে মানে কি? ওই নিজেদের মধ্যে যে রিলেশনশিপ সেইটাই, ইন্টার রিলেশনশিপের ওই সিনোনিম বলতে পারো ইন্টারপ্লে। আচ্ছা, নেক্সট। এখানটা আরেকটা লাইন লিখে নাও। অ্যান ইকোসিস্টেম consist of several factors which may be divided into two categories. একটা হচ্ছে অ্যাবায়োটিক, আর একটা হচ্ছে বায়োটিক। ঠিক আছে, তাহলে ইকোসিস্টেম বিভিন্ন ফ্যাক্টরের উপর কাজ করে, নির্ভরশীল। সেই সমস্ত ফ্যাক্টর গুলোকে আমরা দুটো মেজর পার্টে ডিভাইড করতে পারি, একটা অ্যাবায়োটিক আর একটা বায়োটিক। ঠিক আছে, ওকে। এখান থেকেই আসছে আমাদের নেক্সট কোয়েশ্চেনটা। ডিফাইন অ্যান ইকোসিস্টেম, যেটা অলরেডি আমরা ডিফাইন করে ফেলেছি। ডিফাইন অ্যান ইকোসিস্টেম। এক মিনিট দাঁড়াও। হুম, describe the biotic and abiotic of an ecosystem.
ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে ইকোসিস্টেমটা ডিফাইন করতে হবে এবং তারপরে এর যে দুটো মেজর পার্ট সেই দুটো পার্ট সম্পর্কে একটুখানি লিখতে হবে। তো এই যে জিনিসটা লিখলাম এই পুরো ব্যাপারটা এখানে লিখতে হবে, তারপর আমাদের দুটো পার্ট সম্পর্কে লিখতে হবে। হ্যাঁ, তো এই পার্টটা লেখো, তারপর আমি এই দুটো পার্ট ডেসক্রাইব করছি। হ্যাঁ, লেখো এই দুটো, এই পার্টটা, আমি 1 মিনিট আসছি। এটা কভার করতে মোটামুটি কটা ক্লাস লাগবে? হ্যালো, হ্যালো। তার বললো 1 মিনিট পরে আসছি। স্যার, স্যার, হ্যালো। দাদা ভাই, স্যার গেছে, একটু 1 মিনিট পরে আসছে। লিখেছো ডেফিনেশনটা? হ্যাঁ। স্যার, হুম, হুম, ঠিক আছে। তাহলে এইবার ওই দুটো পার্ট সম্পর্কে লিখতে হবে, তাই না?
জাস্ট ওই পার্ট গুলোর মধ্যে কি কি স্যার বলছি কনসিস্ট এই করছে, পেপারটা কতগুলো ক্লাস লাগবে মোটামুটি? ওই 8-10টা ধরে রাখো। অনেকটাই বড়। হুম, 7টা ইউনিট রয়েছে। তো প্রথমে যদি আমরা বায়োটিক ফ্যাক্টর গুলো সম্পর্কে বলি, বায়োটিক ফ্যাক্টরস, জাস্ট ফ্যাক্টর গুলো লিখে দিলেই হবে, হ্যাঁ, আর ডিটেলসে বেশি কিছু লিখতে হবে না। 2 নাম্বার তো, 1 নাম্বার তো ডেফিনেশন চলে যাবে। তাহলে লেখো দা বায়োটিক ফ্যাক্টর of ecosystem are: number 1, producers, যেগুলো হচ্ছে আর কি উদ্ভিদ, হ্যাঁ। নাম্বার 2, প্রাইমারি কনজিউমার, যারা মানে আর কি ওই উদ্ভিদ খায়, কি বলে ওই তাদের, তৃণভোজী নাকি? ওই প্রাথমিক যেমন, খাদক। হ্যাঁ, প্রাথমিক খাদক, ওই ছাগল, তারপর হরিণ, এইসব। তারপর হচ্ছে সেকেন্ডারি কনজিউমার, মানে ওদের আবার যারা খেয়ে নেয়, সেকেন্ডারি কনজিউমার, এটা হচ্ছে গৌণ খাদক, তাই না? হ্যাঁ হ্যাঁ। হুম। আর নাম্বার 4, টেরিটরি কনজিউমার্স, এটা কোনগুলো? সর্বোচ্চ নাকি শিকারী হুম, যারা? শিকারী যারা, টাইগার, লায়ন, এইসব। আর লাস্টে তারা আবার যখন মারা যায়, ওদের আবার কারা খায়? ওই ডিকম্পোজার, বিয়োজক। ডিকম্পোজার্স। হ্যাঁ, তাহলে এইটা হলো আমাদের লিস্ট, বায়োটিক ফ্যাক্টরের লিস্ট, ঠিক আছে, একদম প্রডিউসার থেকে শুরু করে ডিকম্পোজার পর্যন্ত। ওকে, আচ্ছা, এবার হচ্ছে অ্যাবায়োটিক ফ্যাক্টর। নাম্বার 1, ডিফারেন্ট অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক। এই ইউনিটটাতে ম্যাথামেটিক্স কিছু নেই, পুরোটাই বায়োলজি বলতে পারো, কম্পোনেন্টস। তো এটা কি বায়োম্যাথের অংশ? বায়োম্যাথ বায়োম্যাথ, একটা কি? হ্যাঁ, হ্যাঁ, ম্যাথামেটিক্যাল বায়োলজি একটা অংশ বলতে পারো। নাম্বার 2, না দিলেও ফিজিক্যাল। পারতো স্যার এটা, হ্যাঁ, না দিলেও পারতো। না না, এটা ইম্পর্টেন্ট। এই যে এর সব থেকে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে করোনা ভাইরাস। তুমি গুগলে সার্চ করবে যে করোনা ভাইরাসের মডেল, দেখবে 4-5টা কি তারও বেশি ডিফারেন্সিয়াল ইকুয়েশন চলে আসছে।
ওই ধরনের বিভিন্ন মডেল আমরা এখানে পড়বো। এখানে যদিও ওই রোগের কিছু মডেল পড়বো না, এটা যেহেতু ইকোসিস্টেমের উপর রয়েছে, তো মডেল ইন ইকোলজি মানে বিভিন্ন প্রজাতির জন্মহার, মৃত্যুহার, তারা কত সময় পরে বিলুপ্ত হয়ে যেতে পারে, হ্যাঁ, বা তারা আদতেও বিলুপ্ত হয়ে যাবে কিনা, সেই সব জিনিসপত্র মানে ইকোসিস্টেম নিয়ে আমরা এখানে পড়াশোনাটা করব। রোগ বালাইটা এখানে তোমাদের নেই, ওটা অন্য পার্টে আছে। নেক্সট হচ্ছে টোপোগ্রাফিক ফ্যাক্টর, মানে ওই উচ্চতা কোনো জায়গার, বুঝতে পারছো, মানে ভৌগোলিক যে জিনিসপত্রগুলো রয়েছে, হুম, জলবায়ু কেমন, এইসব। তো এই চারটে হচ্ছে আমাদের অ্যাবায়োটিক ফ্যাক্টর, বুঝতে পারলে? তো এই কোয়েশ্চেনটা যদি দেয়, আমাদের প্রথমে ডেফিনেশন লিখে নিয়ে এই ফ্যাক্টর গুলো সম্পর্কে লিখলেই ফুল মার্কস আমরা পেয়ে যাব। ওকে, আচ্ছা, নেক্সট ডিফাইন ইকোসিস্টেম and describe its parts বা টাইপ। তাহলে আগেরটা যেগুলো হলো সেগুলো কিন্তু বিভিন্ন ফ্যাক্টর, হ্যাঁ। তাহলে ইকোসিস্টেমের ডেফিনেশনটা আগেরটা যেরকম ছিল সেরকমই। এইবার পার্ট গুলো লেখো, দা ডিফারেন্ট টাইপস অফ ইকোসিস্টেম আর মোটামুটি দুই রকমের ইকোসিস্টেম আমাদের এখানে রয়েছে, হ্যাঁ। একটা হচ্ছে অ্যাকোয়াটিক, মানে জলের মধ্যে যে ইকোসিস্টেম সেটা, আর একটা হচ্ছে জলের উপরের স্থলে যে ইকোসিস্টেম রয়েছে সেটা। A pond is an example of an aquatic ecosystem. And number two, terrestrial ecosystem. এর একটা এক্সাম্পল দিতে পারবে? স্থলের উপরে কোন ইকোসিস্টেম বলো। বন জঙ্গল, বন জঙ্গল, ফরেস্ট। পাহাড় পর্বত হবে, পাহাড়ের যে এলাকা যেগুলো। হ্যাঁ, তাও হবে। তাহলে এ ফরেস্ট is an typical example, ঠিক আছে।
তাহলে এই পর্যন্ত লিখলেই আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সারও হয়ে যাবে। প্রথমে কিন্তু ডেফিনেশনটা লিখতে হবে, হ্যাঁ। নেক্সট, নেক্সট কোয়েশ্চেন, ডিফাইন ডাইনামিক্যাল মডেলস। অফ এ সিস্টেম। এইবার শুরু হচ্ছে আমাদের আস্তে আস্তে ম্যাথামেটিক্স এর পার্ট, হ্যাঁ। তাহলে একটা সিস্টেমকে আমরা কিভাবে ডাইনামিক্যাল মডেলের রেসপেক্টে আলোচনা করতে পারি, বা একটা সিস্টেমের ডাইনামিক্যাল মডেল কেমন দেখতে হয়, জিনিসটা কি, সেটা লিখতে বলছে। তারপরে হোয়াট ডু ইউ মিন বাই এ ডিটারমিনিস্টিক মডেল। তাহলে দুটো মডেল সম্পর্কে এখানে আমাদের আলোচনা করতে হবে, একটা ডাইনামিক্যাল মডেল আর একটা হচ্ছে ডিটারমিনিস্টিক মডেল। হুম, খুব সহজ ব্যাপার, কঠিন কিচ্ছু নেই। প্রথমে ডাইনামিক্যাল মডেলটা দেখো, এ ডাইনামিক্যাল মডেল অফ এ সিস্টেম is a mathematical statement of the rules governing the changes of the states or conditions of the system with time। বুঝতে পারলে? তার মানে টাইমের রেসপেক্টে সময় বাড়ার সাথে সাথে আমাদের সিস্টেমের যে চেঞ্জ হচ্ছে, হুম, ধরো কোনো একটা সিস্টেমের পপুলেশন বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে বা অন্য যে কোনো চেঞ্জ, সেই চেঞ্জটাকেই যখন আমরা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে লিখবো, স্পেশালি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে লিখতে পারবো, সেই সিস্টেমটাকেই বলা হচ্ছে ডাইনামিক্যাল মডেল। বোঝা গেল?
যেমন করোনা ভাইরাসের কথাটাই একটুখানি আমি আগে বলছিলাম যে এই রোগাক্রান্ত হওয়ার রোগীর সংখ্যা কত বাড়ছে বা কতজন রোগী মারা যাচ্ছে, সেই সমস্ত চেঞ্জগুলো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে বোঝা যাচ্ছে, হ্যাঁ, যেগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে গভর্নিং হচ্ছে, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোকেই একত্রে আমরা বলছি ডাইনামিক্যাল মডেল। এই পুরো পেপারে আমরা ডাইনামিক্যাল মডেল গুলো নিয়েই আলোচনা করব, বিভিন্ন বিভিন্ন স্পেসিফিক কেসের। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা নাকি? মানে মোট কথা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হয়। হ্যাঁ, একদমই তাই। ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হবে, তার এক একটা মানে থাকবে। একটা হ্যাঁ একটা এক্সাম্পল আমি দিচ্ছি, মনে করে দেখো, ক্লাস 12-এ একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, ওই ভাইরাসের বা জীবাণু সংক্রান্ত হ্যাঁ, একটা অঙ্ক ছিল। ব্যাকটেরিয়া রিপ্রোডাক্টিভ রেট। ব্যাকটেরিয়া, হ্যাঁ, ওইটা হচ্ছে একটা মডেল কিন্তু, হ্যাঁ, ওই ধরনের জিনিস এখানে আমাদের করতে হবে। ওকে, তাহলে এই তারপর আরেকটা ছিল কোশ্চেনটার, স্যার, আরেকটা ছিল ওই রেডিও অ্যাক্টিভ ডিকে এর উপর একটা ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ওই লিখিত অঙ্কগুলো যেগুলো ছিল, লেখা অঙ্ক ওটা তো যেগুলো ছিল, কেমিস্ট্রিতে চলে গেল। রেডিও হ্যাঁ অ্যাক্টিভ ডিকেটা রেডিও অ্যাক্টিভ ডিকেটা তো কেমিস্ট্রিতে চলে গেল, তেজস্ক্রিয় মৌল। হ্যাঁ, ওটা ইকোসিস্টেমের মধ্যে আসবে না? হ্যাঁ, ওটা কেমিস্ট্রি, ওই ডিজেনারেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও মডেলেই বলা হয়, তবে ওটা তোমার এই এই সিস্টেমের মধ্যে আসবে, মানে হ্যাঁ ইকোসিস্টেমের মধ্যে আসবে না। হয়তো কোনো একটা পুকুরে, ওখানে যে মানে ওই ছোট ছোট আর কি যেগুলো থাকে, জীবাণু টাইপের, ওদের যে বংশবৃদ্ধির হার, হ্যাঁ, ওইগুলো জুপ ওইগুলো জু প্ল্যাঙ্কটন, হ্যাঁ 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 হ্যাঁ, ওইগুলোর যে বংশবৃদ্ধি বা তারা কি হারে মরে যাচ্ছে, হ্যাঁ, কত বর্তমানে পুকুরে কতগুলো রয়েছে, আজ থেকে 5 বছর পরে ওদের সংখ্যাটা কত হতে পারে, এই সমস্ত জিনিসগুলো আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে বুঝতে পারবো, প্রত্যেকটা জিনিস। এবার যে ইকুয়েশন গুলোর মাধ্যমে এই কনক্লুশন গুলো দেওয়া যাবে বা এই নির্ণয়গুলো করা যাবে, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোকেই একত্রে বলা হচ্ছে ডাইনামিক্যাল সিস্টেম। ঠিক আছে, আমি করাবো, এর পরে আছে অনেক সিস্টেম আছে, সেগুলো আস্তে আস্তে করা। তাহলে এইবার হচ্ছে ডিটারমিনিস্টিক মডেল কাকে বলে সেটা লিখতে হবে। তো প্যারা চেঞ্জ করে লেখো, দা সিম্পলেস্ট ইকোলজিক্যাল মডেলস called deterministic model. Make assumption that if we know, যেটা বলছিলাম একটু আগে, if we know the present condition
of a system we can predict its future accurately। বুঝতে পারলে? তো প্রেজেন্ট সিস্টেম যদি আমাদের জানা থাকে, সেখান থেকে যদি আমরা ফিউচারেরটা প্রেডিক্ট করতে পারি, তো সেই ধরনের সিস্টেমগুলোকে বলা হবে ডিটারমিনিস্টিক মডেল। যেটা কিনা অবশ্যই হবে একটা সিম্পলেস্ট ইকোলজিক্যাল মডেল। ঠিক আছে? এই সঙ্গেই লিখতে পারো আরেকটা লাইন, টু ডিটারমাইন দা কারেন্ট স্টেট or condition of the system. We have to choose some quantities তাহলে আমাদের ওই কারেন্ট স্টেট বা কন্ডিশন গুলোকে ডেসক্রাইব করতে গেলে কিছু কোয়ান্টিটি আমাদের চুজ করতে হবে। হ্যাঁ, সেই কোয়ান্টিটি গুলোরই নাম হচ্ছে স্টেট ভেরিয়েবল, কল্ড স্টেট ভেরিয়েবল। অনেক সময় পরীক্ষাতে কিন্তু এই স্টেট ভেরিয়েবলের ডেফিনেশনটাও লিখতে দেয়। তখন এই সেকেন্ড প্যারাটা কিন্তু আমাদের পুরোটা লিখতে হবে। হ্যাঁ, বুঝতে পারলে? এর কোয়েশ্চেনটা পরীক্ষায় কিভাবে দিতে পারে? এইভাবে দিতে পারে, ডিফাইন the state variable of a dynamical system। তখন কিন্তু তোমাকে এই উপরের পুরো প্যারাটাই লিখে দিতে হবে। হ্যাঁ, এর সঙ্গে আরো বলতে পারে যে হোয়াট আর the state variables for different ecological system।
তাহলে স্টেট ভেরিয়েবলের ডেফিনেশনটা তো তুমি জানতে পেরেইছো। এইবার বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে আমরা যে 4 ধরনের ইকোলজিক্যাল সিস্টেম পড়লাম, তাদের ক্ষেত্রে স্টেট ভেরিয়েবল গুলো কি কি হতে পারে সেগুলো একটুখানি আমাদের লিখতে হবে। ঠিক আছে? নাম্বার 1 দিয়ে লেখো, কি কি পার্ট আমরা পড়েছিলাম ইকোলজিক্যাল সিস্টেমের? দুটো, বায়োটিক অ্যাবায়োটিক। হুম। ও টাইপ টাইপ না পার্ট? টাইপ, পার্ট, হ্যাঁ। টাইপ তো ওই অ্যাকোয়াটিক আর না, টেরিস্টোরিয়াল। এই যে ইন্ডিভিজুয়াল পপুলেশন ইকোলজির ক্ষেত্রে, হ্যাঁ, ইকোলজির চারটে, হ্যাঁ, চারটে। ইকোলজির ক্ষেত্রে 4টে পার্ট পড়েছিলাম। তো এই 4টে পার্টের ক্ষেত্রে কি কি স্টেট ভেরিয়েবল ব্যবহার হতে পারে, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল, সেগুলো, ওই হ্যাঁ, পপুলেশন, কমিউনিটি, আর হ্যাঁ, ওই। হ্যাঁ, সেইগুলো একটুখানি আমাদের এখানে লিখতে হবে। তাহলে নাম্বার 1 দিয়ে লেখো, state variables for individual আর ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে স্টেট ভেরিয়েবল গুলো হচ্ছে এরকম: এজ, সেক্স, ডেভেলপমেন্ট স্টেজ, সাইকোলজিক্যাল variables such as weight, হুম, এইগুলোই। ঠিক আছে? অর্থাৎ কোনো একটা ইন্ডিভিজুয়ালের কোনো একটা পার্টিকুলার কন্ডিশন যদি তুমি ডেসক্রাইব করতে চাও, তাহলে সেই সময় ওর এজ কত সেটা তোমাকে বলতেই হবে, তাই না? তো সেই কারণে এজ হয়ে যাচ্ছে একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে স্টেট ভেরিয়েবল। বুঝতে পারলে? এইভাবে বাকিগুলোও কিন্তু স্টেট ভেরিয়েবল হিসাবে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ব্যবহার করাই যায়। নাম্বার 2, state variables for population। পপুলেশনের ক্ষেত্রে কি কি স্টেট ভেরিয়েবল ব্যবহার করা যেতে পারে? The number of living organism মানে কত প্রজাতির কত জনসংখ্যা সেইটা আর কি। দা পপুলেশন কন্টেন্টস। এইটাই মূলত, হ্যাঁ, নাম্বার অফ পপুলেশনটাই বা জনসংখ্যাটাই হচ্ছে পপুলেশনের স্টেট ভেরিয়েবল। নাম্বার 3, কমিউনিটি।
এক্ষেত্রে কি ব্যবহার করা যেতে পারে স্টেট ভেরিয়েবল হিসাবে? ওই এটাকে পপুলেশন। পপুলেশন, হ্যাঁ, state variables for a community. Are the number of individual of each dynamical interacting interacting species. Number 4, state variables to an ecosystem. Is a list of the biomasses of each of the functional group. ঠিক আছে, ফাংশনাল গ্রুপ বলতে প্রোডিউসার্স, এইগুলো হচ্ছে ফাংশনাল গ্রুপ। হার্বিভোরাস, কার্নিভোরাস, এইগুলো হচ্ছে ফাংশনাল গ্রুপ। ওকে, এই ফাংশনাল গ্রুপের প্রত্যেকটা বায়োমাসই হচ্ছে আমাদের ইকোসিস্টেমের ক্ষেত্রে স্টেট ভেরিয়েবল। বোঝা গেল? তাহলে আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার এইভাবে লেখা যেতে পারে। বুঝতে পারলে? হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ। হুম। তাহলে ডাইনামিক্যাল সিস্টেম মানে ম্যাথামেটিক্স এর মধ্যে আমরা এবার আস্তে আস্তে ঢুকে পড়ছি। তো সেক্ষেত্রে ডাইনামিক্যাল সিস্টেম বা যে কোনো মডেল, সেটা দুই প্রকারের হতে পারে। ডাইনামিক্যাল মডেল দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। ডিসক্রিট কন্টিনিউয়াস এর ব্যাপারটা সেই প্রবাবিলিটিতে পড়েছিলে, মনে আছে? ওই ডিসক্রিট ফাংশন কন্টিনিউয়াস ফাংশন।
হ্যাঁ, দুটো? মানে একটা পার্টিকুলার এক্সাম্পল দিতে পারবে যে ডিসক্রিট মানে কি বোঝায় আর কন্টিনিউয়াস মানে কি বোঝায়? ওই প্রবাবিলিটি ছিল না, ওই হুম। একটা র্যান্ডম ভেরিয়েবল ধরা হতো এক্স, হ্যাঁ, মানে যদি ডিসক্রিট মানে হচ্ছে আমরা সেপারেট করতে পারবো, তাই তো? এটা হ্যাঁ প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এইভাবে সেপারেট যেগুলোকে করতে পারবো সেগুলোই হচ্ছে ডিসক্রিট। আর মানে কন্টিনিউয়াস কতগুলো মানে point কিন্তু কোনোভাবে ওই, সেপারেট করা যাবে না। হ্যাঁ হুম। মানে কতগুলো ডিসক্রিট পয়েন্ট যেগুলো যুক্ত না, মানে হ্যাঁ, আলাদা আলাদা ছড়িয়ে আছে। যেমন আমি যদি একটা ইন্টারভালের কথা বলি, 1 থেকে 5, এর মধ্যে কতগুলো ইন্টিজার রয়েছে সেটা যদি বলা হয়, তাহলে i = 2, 3, 4, এই কটা ইন্টিজার রয়েছে, তাহলে এটা ডিসক্রিট। কিন্তু আমি যদি এর মধ্যে কতগুলো রিয়াল নাম্বার রয়েছে বলতে চাই, সেটা কিন্তু আমি কখনোই এরম ভাবে বলতে পারবো না, তাই না? হ্যাঁ বলতে হ্যাঁ, পারবো? পারবো না। না তাহলে এটা হচ্ছে আমাদের ডিসক্রিট, আর এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস। বুঝতে পারলে? যেমন ঘড়ির ক্ষেত্রে যদি তুমি ভাবতে চাও, তাহলে আমাদের যে ডিজিটাল ঘড়িগুলো হয়, 10টা 2 বাজে এখন, 10টা 2 বাজে, তারপরে 10টা 3 হবে, এর মধ্যে কিন্তু আর কিছু দেখাবে না, তাই না? তাহলে এটা ডিসক্রিট। আর যেগুলো তোমার ক্লাসিক যেগুলো ঘড়ি, ওই কাঁটার ঘড়ি, সেখানে কিন্তু 10টা 2 আর 10টা 3-এর মাঝখানেও কাঁটাটা একটা জায়গায় থাকবে, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে আমরা ডিসক্রিট আর কাটা কন্টিনিউয়াস ব্যাপারটাকে ভাবতে পারি। ওই সেকেন্ডের কাটা যেটা ঘুরছে ওইটার বলছেন তো? হ্যাঁ, হ্যাঁ। বা মিনিটের কাঁটা, সেটাও 10টা 2 আর 3 এর মধ্যেও তো কোথাও একটা জায়গায় থাকবে মিনিটের কাঁটাটাও। হ্যাঁ হ্যাঁ, একবারে 2 থেকে তো ঝপ করে 3-এ চলে যাবে না। না। তাহলে ওইটা হচ্ছে কন্টিনিউয়াস। আর ডিজিটাল ওয়ার্ক ক্লক যেটা, সেটা হচ্ছে আমাদের ডিসক্রিট। ওকে। তো সেই রকম এই ডাইনামিক্যাল সিস্টেমেরও কিন্তু দুটো পার্ট এখানে আমরা পেতে পারি। একটা হচ্ছে ডিসক্রিটের ক্ষেত্রে আর একটা হচ্ছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে। এবং পরীক্ষাতেও আসে এই জিনিসগুলো। কিভাবে আসে পরীক্ষাতে, কোয়েশ্চেনটা কেমন দেয়? এক্সপ্লেন the modeling of a system. In discrete time. তার মানে অ্যাকচুয়ালি আমাদের ডিসক্রিট মডেলটা এখানে এক্সপ্লেন করতে বলছে। হ্যাঁ, করে ফেলো। লেট the variable capital X suffix t denotes the state of the system at time t.
তাহলে টি সময়ে আমাদের সিস্টেমটার যে অবস্থা, সেই অবস্থাটা ভেরিয়েবলটা এক্স টি দিয়ে আমরা ডিনোট করছি। এক্স টি ভেরিয়েবলের মাধ্যমে আমরা টি টাইমে আমাদের সিস্টেমের যে স্টেট বা অবস্থা সেটাকে আমরা ডিনোট করলাম। তাহলে এটা টি তাহলে প্লাস, হ্যাঁ স্টেট ভেরিয়েবল এটা এক্সিটা। অবশ্যই, অবশ্যই এক্স টিটা স্টেট ভেরিয়েবল। হুম। তাহলে টি প্লাস ডেল টি টাইমের যে স্টেট অবস্থা সেটা আমরা কিভাবে ডিনোট করব? দা এক্স টি প্লাস। হ্যাঁ, দা সিস্টেম state at time t plus del t denoted by x t plus del t is a function of x t। ঠিক আছে, এক্স টি প্লাস ডেল টি যেটা, সেটা হচ্ছে ফাংশন অফ এক্স টি। তার মানে কি, তোমার এখনকার অবস্থা যেটা, মানে যে কোনো অবস্থা তুমি ভাবতে পারো। এখন তোমার পড়াশোনার যে অবস্থা, এটাই যদি তুমি ভাবো, তো সেটা ঠিক এর আগের দিনের, মানে কালকে বা তার আগের দিন যে অবস্থা ছিল তার উপরে নির্ভরশীল, তাই না? কারণ কালকে যদি কোনো একটা চ্যাপ্টার তুমি পড়ে থাকো, আজকে তুমি বলতে পারবে যে ওই চ্যাপ্টারটা আমার কমপ্লিট, ঠিক কিনা? তার মানে কালকে তুমি যে কাজটা করেছো পড়াশোনার ক্ষেত্রে, সেই কাজটা আজকের সাথে রিলেটেড। তার মানে আজকে তোমার পড়াশোনার অবস্থাটা কিন্তু এর আগের দিন বা তার আগের দিনের অবস্থার সঙ্গে অবশ্যই রিলেটেড। বুঝতে পারলে? সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। টি প্লাস ডেল টি টাইমে যে অবস্থা বা যে স্টেট, সেটা কিন্তু টি টাইমে স্টেটের উপর নির্ভরশীল বা ফাংশন অফ এক্স টি। ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেছে। হুম। এটাকে তুমি 1 নাম্বার দিতে পারো। এইবার আমরা তো আগেও পড়েছি, যেটা যদি টি কে এক্সপ্লিসিটলি কন্টেন না করে তখন এটাকে কি বলা হবে? অটোনমাস সিস্টেম। আর যদি কন্টেন করে তাহলে নন অটোনমাস সিস্টেম, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হুম। তাহলে লেখো if if does not contain time t explicitly, then 1 is called autonomous, otherwise non-autonomous।
if we know state at time t is equal to 0, then we can calculate its state. At time t is equal to del t, 2 del t, 3 del t, etc. অর্থাৎ তুমি যদি গতকাল থেকে মনে করো তোমাদের এই পেপারটা আজকে থেকে শুরু হচ্ছে, আজকেরটা মনে করো টি ইকুয়াল টু 0 টাইম, হ্যাঁ, আজকে তুমি কিছুই পড়োনি, জাস্ট আমি পড়িয়েছি। তো আগামীকাল তুমি এইটা আবার রিভিশন করবে, তাহলে আগামীকাল তোমার এই পেপারের অবস্থাটা কি কি অবস্থায় পৌঁছাবে না, আমি যেটুকু পড়িয়েছি সেটা তোমার মাথায় আছে, প্লাস তুমি যেটুকু রিভিশন করেছো, তার মানে টি ইজ ইকাল টু ডেল টি টাইমে তোমার অবস্থাটা কেমন সেটা কিন্তু আজকের উপর অর্থাৎ টি ইকাল টু 0 টাইমের উপর নির্ভর করছে। ঠিক একইভাবে পরশুদিন যখন তুমি আবার এটাকে রিভিশন করবে, তখন তুমি কি বলতে পারবে না আমার মাথায় কি কি রয়েছে না, আগের দিন আমি যেটা পড়িয়েছি সেটা রয়েছে, প্লাস তারপরের দিন তুমি যেটা রিভিশন করেছো সেটা রয়েছে, এবং পরশুদিন তুমি যেটা রিভিশন করছো সেটা থাকছে, তাই না? বুঝতে পারছো? এইভাবে টি ইকাল টু ডিসক্রিট টাইমের জন্য আমরা কিন্তু কোনো একটা পার্টিকুলার ডেটের স্টেটটা কি হবে এক্সপ্লেন করতে পারছি, ঠিক কিনা? হ্যাঁ তাহলে যেহেতু এটা ডিসক্রিট ভাবে এক্সপ্লেন করা যাচ্ছে, টি ইকাল টু 0, ডেল টি, 2 ডেল টি, 3 ডেল টি, মানে দিন ওয়াইজ আমরা আলোচনা করতে পারছি, সেই কারণে এইটাই হচ্ছে আমাদের ডিসক্রিট ডাইনামিক্যাল মডেলের আলোচনা। বোঝা গেল? এই যে 1 নাম্বার ইকুয়েশন, এটাকে বলা যেতে পারে গভর্নিং ইকুয়েশন ফর ডিসক্রিট ডাইনামিক্যাল সিস্টেম। ঠিক আছে, এইটুকু লিখলেই হবে, 2 মার্কস পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। বলছি 1 নম্বরটা তো অটোনোমাস, টি নেই যেহেতু। 1 নাম্বারটা হ্যাঁ অবশ্যই অটোনমাস, টি যেহেতু নেই ডাইরেক্টলি। ডাইরেক্টলি। হ্যাঁ, এক্স টির মধ্যে টি থাকতে পারে, তবে ডাইরেক্টলি টি নেই বলে অটোনমাস। হুম। তাহলে নন অটোনমাসটা কেমন দেখতে হবে? তাহলে এক্স টি আর টি দুটো আলাদা ফাংশন হবে, হ্যাঁ, মানে এক্স টি প্লাস ডেল টি, ওটা এক্স টিরও ফাংশন হবে আবার টি এরও ফাংশন হবে। হুম, সেটাও একটুখানি তাহলে লিখে নাও। ফর নন অটোনমাস system, the equation 1 becomes x t plus del t is equal to function of x t comma t, এইরকম দেখতে হবে। ঠিক আছে, ওকে। তো ইউনিট 1টা মোটামুটি হয়ে গেল, আর দুটো কোয়েশ্চেন করলেই হয়ে যাবে। একটা হচ্ছে কন্টিনিউয়াস মডেলটা এক্সপ্লেন করতে হবে,
আর একটা ব্যালেন্সড ইকুয়েশন কি সেইটা লিখতে হবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তারপর ইউনিট 2 থেকে আমাদের মডেলগুলো এক এক করে শুরু হবে। ঠিক আছে, এতটুকুই থাক আজকে। নেক্সট দিন আমরা আবার এরপর থেকে কন্টিনিউ করব। হুম, আজকে যতটুকু পড়ালাম বুঝতে পারলে তো নাকি? দুটো হ্যাঁ কাজ একবারে হয়ে গেল, জিনিসগুলোর আইডিয়াও পেয়ে গেলে, বোঝাও হয়ে গেল, এবং পরীক্ষায় কিরকম কোয়েশ্চেন আসবে সেটাও কিন্তু তৈরি হয়ে গেল। এবার তোমার কাজ হচ্ছে জাস্ট এই কোয়েশ্চেন গুলো রিভিশন করা। টু মার্কসের বেশিরভাগ কোয়েশ্চেনই কিন্তু এই ইউনিট 1 থেকে আসে। টু মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ ইউনিট 1টা। ওইদিকে ফুরিয়ারটা কি কমপ্লিট হয়ে গেছে নাকি? ওই এক্সারসাইজ, হুম হ্যাঁ 6টা অঙ্ক হয়ে গেছে। ওই হুম শেষেরটা একটু ব্রেক দিয়েছিল, ওই ওই যে দুটো বলেছিলাম ও হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার ল্যাপ্লাসটা শুরু করো। হ্যাঁ ল্যাপ্লাসের একটা ক্লাস দিয়েছিলাম দুদিন আগে, ওই সরস্বতী পুজোর দিন, দেখেছো তো ওটা? হ্যাঁ, ঠিক আছে। ও তো এরর ফাংশনের ওইটা তো এরর হ্যাঁ ফাংশন। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, তাহলে কমনে আমাদের এবার ল্যাপ্লাস চলবে, হ্যাঁ আর অ্যাপ্লায়েড দের তো এইটা চলবে, আর পিওর দের দেখা যাক কোনটা করা যায়। মোটামুটি ওই ইয়েটা শুরু করার কথা ভাবছি, অ্যাডভান্স কমপ্লেক্স অ্যানালিসিস। অসুবিধা নেই। এইভাবে এখন আমাদের চলবে, ঠিক আছে? ঠিক আছে। হুম, ওকে। আর কমনে তাহলে ওই 7B আর ওই ওই 6 নম্বর ওই 6A বাকি আছে, 6 এটা বাকি, হ্যাঁ। দুটো জিনিস। হুম, এরপর 7B-টা করবো, তারপর 6A-টা করবো। ঠিক আছে ঠিক আছে। হুম, ঠিক আছে।